প্রিয় স্টুডেন্ট, শুরু করতে যাচ্ছি। আজকে শুরু করব লিলারয়ের প্র্যাকটিস সেট 20 থেকে 1 থেকে 40টি জিকে। এক ভাই আমাকে বলেছে, স্যার দাদা লিলারয়ের সেট থেকে লিলারয়ের সেট করান। তো 19 নম্বর পর্যন্ত করেছি জিকে। ম্যাথও চলছে পিছনে থেকে, ম্যাথ একটু স্লো চলছে, জিকেগুলো ফাস্ট চলছে। তো পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করতে হবে, তার জন্য অনেক পড়তে হবে। এমন পড়তে হবে যেন মুখ সে নিকলা হওয়া তীর কবি বাপস नहीं आता है। এইভাবে পড়তে হবে যে একবার মুখ থেকে বেরোলে যেন ফিরে না আসে, ওটাই উত্তর। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখানে যে 1 থেকে 4 পর্যন্ত তুমি কোশ্চেনগুলো দেখছো, এখান থেকে অনেকের উত্তর জানে, কিন্তু উত্তরের সাথে সাথে কিছু কিছু একটু ওর মধ্যে লুকিয়ে থাকা আরও কিছু উত্তর, যেগুলোকে ওখান থেকে নিচে টেনে বের করা, এইটা হলো কাজ আমাদের। আর আমি মনে করি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট এই কারণেই, যদি একটু দিতে পারি এখান থেকে টেনে বের করে কিছু একটা আলাদা ইন্টারেস্টিং জিনিস, যে না উত্তরের সাথে কিছু একটু আলাদা দিচ্ছে, তাহলে ওটা আমি নিজেকে ধন্য মনে করব। এবং তোমরা যদি শিখতে পারো ওখান থেকে কিছু একটু, তাহলে আরও ধন্য মনে করব। তো শুরু করতে যাচ্ছি। পিএসসি ক্লার্কশিপ ক্র্যাক করতে হবে, অবশ্যই ক্র্যাক করতে হবে। ঠিক আছে, 1 থেকে 4। 1 নম্বর প্রশ্ন দেখো, বলেছে নিম্নলিখিত কোন স্থানে রামসি বিদ্রোহ সংগঠিত হয়েছিল। রামসি বিদ্রোহ একটা কৃষক বিদ্রোহ, যেটা মহারাষ্ট্রের পুনাতে হয়েছিল। 1-এর উত্তর দেখো এ। মহারাষ্ট্রের পুনাতে 1879 সালে বাসুদেব বলবন্ত ফার্কের নেতৃত্বে রামসি বিদ্রোহ হয়েছিল মহারাষ্ট্রের পুনাতে 1879 সালে। কার নেতৃত্বে? বাসুদেব বলবন্ত ফার্কে। ক্লিয়ার? 2-3টে জিনিস পেলাম। 2 নম্বর, ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? ক্যাবিনেট মিশন 24 মার্চ 1946 সালে ভারতে আসে। 3 জন সদস্য ছিল, তার মধ্যে একজনের নাম দিয়ে দিয়েছে দেখো, লর্ড প্যাথিক লরেন্স। সি নম্বর উত্তর আমি বলছি। ক্যাবিনেট মিশন 24 মার্চ 1946 সালে ভারতে আসে। 3 জন সদস্য ছিল, স্যার স্টুয়ার্ট ক্রিপস, এবি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স। এই প্যাথিক লরেন্স ছিল সভাপতি। ক্যাবিনেট মিশনের সভাপতি কে ছিল? এই প্রশ্ন এটাও আসে, সভাপতি কে ছিল? বা 3 জনের নামের মধ্যে একজনকে দিয়ে দিল, বলল ক্যাবিনেট মিশনের নিচের মধ্যে কোনটি কে ছিল না বা কে ছিল, এভাবে ঘুরিয়ে দিতে পারে। তো ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ভারতের প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট এটলি। ভারত যখন স্বাধীন হয় তখনও ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট এটলি। এটলির আগে ছিল চার্চিল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই একটা প্রশ্ন আসে ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। চার্চিল যদি থাকতো ভারত স্বাধীন হতো না 1947 সালে। ও বিরোধিতা করতো, ও সবসময় বিরোধী ছিল, কিন্তু ক্লিমেন্ট এটলি আসাতে ভারত স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট। তো 2টো প্রশ্ন থাকে। এখানে আমি তো ক্লিমেন্ট এটলি পেলাম। ক্যাবিনেট মিশন যখন ভারতে আসে তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি। ভারত ছাড়ো আন্দোলনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? ক্লিমেন্ট এটলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। তার আগেই তো হয়, তাই না? 39-এর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো চার্চিল। আর প্যাথিক লরেন্স ছিল ক্যাবিনেট মিশনের সভাপতি। তাহলে 2-এর হচ্ছে বি নম্বর অ্যান্সার। কতগুলো কোশ্চেন পেলাম, উত্তর পেলাম? অনেকগুলো। 3 নম্বর, ভক্ত তুকারাম কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন ভক্ত তুকারাম। কৃষ্ণ ভক্ত তুকারাম জাহাঙ্গীরের সমকালীন ছিলেন। ন্যায়ের শিকল কে তৈরি করেছিল? জাহাঙ্গীরের সময় ব্রিটিশ ভারতে এসেছিল ব্যবসা বাণিজ্যের জন্য? টমাস রো। এই একটা প্রশ্ন থাকে, স্যার টমাস রো কার সময় ভারতে এসেছিল? জাহাঙ্গীরের সময়। ন্যায়ের শিকল কে স্থাপনা করে? জাহাঙ্গীর। ভক্ত তুকারাম কার সমকালীন ছিল? জাহাঙ্গীরের সমকালীন। বাবার হলো আবার জ্বর, আকবরের পরে। হুমায়ুন, 3-এর উত্তর হচ্ছে সি, হুমায়ুনের সময় ইবন বতুতা, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা আসে, হুমায়ুনের সময়ও ইবন বতুতা আসে। জেনে রাখো। আকবরের সময় আসে রল্ফ ফিচ, অনেকে রুলফ ফিচ বলবে, রল্ফ ফিচ আকবরের সময় আসে ভারতে। অরঙ্গজেবের সময় মনুচি অরঙ্গজেবের সময় আসে, যাকে কি বলে? অরঙ্গজেবকে কি বলে? জিন্দা পীর। কারণ কোরআন শরীফকে সে কি করেছিল?
তার অনুকরণকে বিক্রি করে করে সে নিজের কি জীবনযাপন করত, যার ফলে ওকে জিন্দা পীর বলেছিল। আবার বলছি, হুমায়ুনের সময় ইবন বতুতা, আবার মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা হুমায়ুনামা গুলবদন বেগম রচনা করে ফার্সি ভাষায়। আকবরের সময় এসেছিল রুল অফ ফিচ। জাহাঙ্গীরের সময় এসেছিল টমাস রো, যেটা ভক্ত তুকারামের সমকালীন, জাহাঙ্গীরের সমকালীন ভক্ত তুকারাম, একই ব্যাপার। অরঙ্গজেবের সময় আসছিল মনুচি, যাকে জিন্দা পীর বলে অরঙ্গজেবকে। ক্লিয়ার? 3-এর হচ্ছে সি নম্বর অ্যান্সার। ন্যায়ের শিকল কে স্থাপনা করে? জাহাঙ্গীর। মনে রাখবে কথাগুলো, খালি কি বলছি আমি, কার সময় কি আসে। 4 নম্বর, নিম্নলিখিত কোন পত্রিকায় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেন? হরিজন সেবক সংঘকে স্থাপনা করেছিলেন 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়। ইয়ং ইন্ডিয়া, এটাও মহাত্মা গান্ধীর পত্রিকা, এগুলো সব পত্রিকা, সংবাদপত্র পত্রিকা। ইন্ডিয়ান ওপিনিয়ন, এটাও দক্ষিণ আফ্রিকায় এটা প্রকাশ করে, ইন্ডিয়ান ওপিনিয়ন। তাহলে 4-এর হচ্ছে এ নম্বর, হরিজন। এটাতেই 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের কথা ঘোষণা করেছিলেন। ইয়ং ইন্ডিয়াও মহাত্মা গান্ধীর লেখা বলতে পত্রিকা। ও ইন্ডিয়ান ওপিনিয়ন দক্ষিণ আফ্রিকায়, এটা মনে রাখো, দক্ষিণ আফ্রিকায়। ফ্রি হিন্দুস্তান তারকনাথ দাস। 4-এর হচ্ছে এ নম্বর। 5 থেকে 8। 5 নম্বর, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? শাহজাহান। 1632 সালে হুগলিকে দখল করে নেয় শাহজাহান, তারপরে থেকেই পর্তুগিজরা ওখান থেকে চলে যেতে থাকে। 5-এর হচ্ছে ডি। 6 নম্বর, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতাকে? মালাধর বসু। হোসেন শাহ একে গুণরাজ খান উপাধি দিয়েছিল। কি উপাধি দিয়েছিল? গুণরাজ খান মালাধর বসুকে। 6-এর হচ্ছে সি। 7 নম্বর, ভারতে ছদ্মবেশী বেকারত্ব সাধারণত পরিলক্ষিত হয় কৃষি খাতে। এ নম্বর অ্যান্সার, কৃষি খাতে ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়। 8 নম্বর, ব্যাংকিং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইসিএস শব্দটি ব্যবহৃত হয়। ইসিএস এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। ডি নম্বর অ্যান্সার, ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। এবার 9 থেকে 13 নম্বর। 9 নম্বরে বলেছে, অর্থনীতিতে সস্তা টাকা বলতে কি বোঝানো হয়? অর্থনীতিতে সস্তা টাকা, যে টাকা সুদের হার কম। এ নম্বরে দেখো, কম সুদের হার, এ নম্বর অ্যান্সার। সস্তা টাকা বলতে কম সুদের হার। 10 নম্বর, মন্ত্রিসভা কোন দিনটিকে ন্যাশনাল স্পেস হিসেবে ঘোষণা করেছেন? 23শে আগস্ট। সি নম্বর অ্যান্সার, 23শে আগস্ট। 11 নম্বর, ইন কাস্টাডি একটি ইংরেজি উপন্যাস, এটি কার লেখা? অনিতা দেশাই। ইন কাস্টাডি, ফায়ার ইন দ্য মাউন্টেন, ক্লিয়ার লাইট অফ ডে। এগুলো হচ্ছে অনিতা দেশাইয়ের লেখা। কি কি বললাম? ইন কাস্টাডি, ফায়ার ইন দ্য মাউন্টেন, ইন কাস্টাডি, ক্লিয়ার লাইট অফ ডে, অনিতা দেশাইয়ের লেখা। 11 নম্বর। বাকি দেখো, শোভাদের ইম্পর্টেন্ট স্পিড পোস্ট, শোভাদে, লকডাউন লাইন্স, সোশ্যালাইট ইনিংস। তারপরে দ্য উইক। শোভাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্পিড পোস্ট শোভাদে, সোশ্যালাইট ইনিংস, লকডাউন লাইন্স শোভাদের। জেন অস্টিনের দেখো, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জেন অস্টিনের লেখা, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। জেন অস্টিনের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। কিরণ বেদীর অ্যাজ আই সি হোয়াট ওয়েন্ট রং, এই যে প্রশ্নটা, বইটা, হোয়াট ওয়েন্ট রং, অ্যাজ আই সি, কিরণ বেদীর। ইম্পর্টেন্ট এগুলো, অ্যাজ আই সি, হোয়াট ওয়েন্ট রং, কিরণ বেদী। 12 নম্বর, অ্যাশেজ ট্রফি কোন দেশের মধ্যে খেলা হয়? অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। মনে রাখবে, বি নম্বর অ্যান্সার, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড অ্যাশেজ ট্রফি। 13 নম্বর, পেগগটি চরিত্রটির স্রষ্টাকে? পেগগটি হচ্ছে চার্লস ডিকেন্স। পরের পেজে পাবে, চার্লস ডিকেন্স। পেগগটি, ডেভিড কপারফিল্ড, চার্লস ডিকেন্সের। অলিভার টুইস্ট, চার্লস ডিকেন্স। পরের পেজে আছে ইয়ান ফ্লেমিং, জেমস বন্ড। তো 13 হচ্ছে সি নম্বর অ্যান্সার। 13 থেকে 17, এর আগের কোশ্চিন 13 নম্বরের কোশ্চিন। এখানে দেখো, চার্লস
ডিকেন্স আছে, সি নম্বর অ্যান্সার। 14 নম্বরে হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীতের রচনাকার প্রাচীনতম রূপ হলো ধ্রুপদ, এ নম্বর অ্যান্সার। প্রাচীনতম রূপ হচ্ছে ধ্রুপদ। 15 নম্বর দ্য টেস্ট অফ মাই লাইফ কার আত্মজীবনী? এটা হচ্ছে যুবরাজ সিংয়ের আত্মজীবনী, দ্য টেস্ট অফ মাই লাইফ। 15 এ। বাকি সচিন তেন্ডুলকর আর এম এস ধোনির কথা বলছি। সচিন তেন্ডুলকরের হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, প্লেয়িং ইট মাই ওয়ে হচ্ছে সচিন তেন্ডুলকরের। এম এস ধোনির হচ্ছে MSD, দ্য ম্যান দ্য লিডার, বিশ্বদীপ ঘোষ লিখেছিল। 16 নম্বর অমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী সুরাট, তাপ্তি নদীর তীরে অবস্থিত। 16 সি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো একটু পরিচিত করাচ্ছি, কোশ্চিন থাকে ওখান থেকেও। মুশি, হায়দ্রাবাদ মুশি নদীর তীরে অবস্থিত। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। কাবেরী নদী, কাবেরী নদীর তীরে অবস্থিত কি? কাবেরী নদীর তীরে অবস্থিত হচ্ছে ম্যাঙ্গালোর, মহীশূর, তিরুচিরাপল্লী। তিরুচিরাপল্লী, ম্যাঙ্গালোর, মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক, এই প্রশ্নটা খুব আসে। নাসিক, ঔরঙ্গাবাদ, গোদাবরী নদীর তীরে অবস্থিত। কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। বৃদ্ধ গঙ্গা গোদাবরী, দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, দক্ষিণের গঙ্গা গোদাবরী, বৃদ্ধ গঙ্গা গোদাবরী। 17 নম্বর পশ্চিমবঙ্গের উত্তর বাহিনী নদী? এ নম্বর তিস্তা, জলঢাকা, জয়ঢাক, এ নম্বর অ্যান্সার। 18 থেকে 21। 18 নম্বর ভারত সরকারের প্রথম আমেরিকান রাষ্ট্রপতি হলেন জর্জ ওয়াশিংটন, ডি নম্বর অ্যান্সার। 18 ডি, জর্জ ওয়াশিংটন। 19 নম্বর সাহেববাদ জলাশয়টি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, ডি নম্বর অ্যান্সার। 20 নম্বর গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন দেশের নিয়মের অধীনে রয়েছে? ডেনমার্ক, ডেনমার্কের অধীনে। গ্রিনল্যান্ড হচ্ছে বিশ্বের সবথেকে বড় দ্বীপ, গ্রিনল্যান্ড। কার অধীনে রয়েছে? ডেনমার্কের অধীনে। 21 নম্বর নিম্নলিখিত কোন স্থানে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অবস্থিত? অস্ট্রেলিয়ার সবথেকে বড় মরুভূমি গ্রেট ভিক্টোরিয়া। 21 সি। বাকি কিছু অপশন পরিচিত করাচ্ছি, দেখো। মঙ্গোলিয়া, গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার চীন, এখানে অবস্থিত গোবি। উত্তর আফ্রিকার সাহারা, দক্ষিণ আফ্রিকার কালাহারি। এবার হচ্ছে 22 থেকে 24। 22 নম্বরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বার্ষিক আর্থিক প্রতিবেদনের এর কথা বলা হয়েছে? ধারা 112, বি নম্বর অ্যান্সার। এবার বাকি অপশন দেখো, ধারা 108 যৌথ অধিবেশন, যৌথ অধিবেশন ধারা 108। ধারা 117 হচ্ছে কোনো অর্থবিল সংক্রান্ত বিষয়কে উপস্থাপন করা, 117। 93 হচ্ছে লোকসভার স্পিকার এবং ডেপুটি, লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার, এরকম কিছু আছে 93-তে। তো 22-এর হচ্ছে বি নম্বর। 23 নম্বর ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? 69তম সংবিধান সংশোধন, সি নম্বর অ্যান্সার, 69। 24 নম্বর লোকসভার বিরোধী দলনেতা নিম্নলিখিত কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রীদের সমান, ডি নম্বর অ্যান্সার, 24-এর ডি। এবার হচ্ছে 25 থেকে 28। 25 থেকে 28 নম্বর। 25 নম্বরে দেখো, নিম্নলিখিত কোন আদমশুমারি অনুযায়ী লোকসভার সর্বোচ্চ শক্তি 552 স্থির করা হয়েছিল? 1971 সালের আদমশুমারি, এ নম্বর অ্যান্সার। মনে রাখবে কোশ্চেনগুলো। 26 নম্বর স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন? KM কারিয়াপ্পা, সি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো, RD ক্যাটারি, অ্যাডমিরাল, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কে ছিল? RD ক্যাটারি, এ নম্বরে। সুব্রত মুখার্জি, এয়ার চিফ মার্শাল, সুব্রত মুখার্জি। M রাজেন্দ্র সিংজি, সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র সিংজি। 26-এর হচ্ছে সি নম্বর। 27 নম্বর নিম্নলিখিত কোনটি ব্যাঙাচির শ্বাসযন্ত্র? বহিঃফুলকা, ডি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো আরশোলা, ট্র্যাকিয়া, অ্যাম্বিবা, স্পঞ্জ, হাইড্রা, দেহতল, মাকড়সা, কাঁকড়া বিছে, বই ফুসফুস,
আবার বলছি, অ্যামিবা, স্পঞ্জ, হাইড্রা, দেহতল, আরশোলা, ট্র্যাকিয়া, মাকড়সা, কাঁকড়া বিছে, বই ফুসফুস, আর ব্যাঙাচি হচ্ছে বহিফুলকা। ক্লিয়ার? 28 নম্বর, নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতন্ধি, রাতকানা, ভিটামিন এর অভাবে রেটিনাল, যার রাসায়নিক নাম, ভিটামিন বি থায়ামিন, ভিটামিন সি স্করবিক অ্যাসিড, ভিটামিন ডি টেকোফেরল। ভিটামিন এর অভাবে রাতকানা, ভিটামিন বির অভাবে বেরি, ভিটামিন সির অভাবে স্কারবি বা পাইরিয়া রোগ, স্কারবি, আর ভিটামিন ডির অভাবে রিকেট। ঠিক আছে, রিকেট। তাহলে 28-এর হচ্ছে ভিটামিন এ, বি নম্বর অ্যান্সার। থেকে 32, উচ্চতায় উড়ন্ত একটি বিমানের ভেতর বায়ুচাপ কেমন হয়? ওখানে বায়ুচাপ বানিয়ে রাখা হয়। যদি বায়ুচাপ না থাকে তাহলে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে, কারণ উঁচুতে গেলে বায়ুর চাপ কমতে থাকে, তাই না? বায়ুর চাপ কমতে থাকলে কি হবে? নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। সেই জন্য কী করা হয়? বায়ু পাম্প ব্যবহার করে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ বজায় রাখা হয়, এ নম্বর অ্যান্সার। 30 নম্বর, চোখের দীর্ঘদৃষ্টি অর্থাৎ দূরদৃষ্টি দোষের জন্য, দূরদৃষ্টি দোষ বলতে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, উত্তল লেন্স লাগবে। কি লাগবে? উত্তল লেন্স। দূরদৃষ্টি দোষ মানে হাইপারম্যাট্রোপিয়া, দূরের জিনিস দেখতে পায়, যেটা দোষ সেটাই দেখতে পায়। দূরদৃষ্টি দোষ মানে দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস দেখতে পারে না। এটাকে কি বলে ইংলিশে? হাইপারম্যাট্রোপিয়া। এর জন্য উত্তল লেন্স লাগবে। কি লেন্স লাগবে? কনভেক্স লেন্স। কি লেন্স? কনভেক্স হচ্ছে উত্তল, কনকেভ হচ্ছে অবতল। ঠিক আছে, কনভেক্স লেন্স লাগবে। কনভেক্স মানে উত্তল আর কনকেভ মানে অবতল। তো লাগবে হচ্ছে উত্তল লেন্স। 30-এর সি, অবতল লেন্স নিকট দৃষ্টি দোষ, কাছেরটা যেটাকে বলে মায়োপিয়া। ক্লিয়ার? বায়োফোকাল লেন্স জরা দৃষ্টি দোষ, জড়িয়ে যাচ্ছে। বায়োফোকাল মানে দ্বিফোকাসী লেন্স, দুটোই লাগবে। কাছে দূরে কোনোটাই জড়িয়ে যাচ্ছে, কিছুই ক্লিয়ার না, সেটাকে বলছে বায়োফোকাল লেন্স লাগবে। ওই জায়গাটা জরা দৃষ্টি দোষ, জড়িয়ে যাচ্ছে। 30-এর সি নম্বর, উত্তল লেন্স কনভেক্স, দূরদৃষ্টি দোষের জন্য, হাইপারম্যাট্রোপিয়ার জন্য উত্তল লেন্স লাগবে, কনভেক্স লেন্স। আর নিকট দৃষ্টি দোষের জন্য অবতল লেন্স লাগবে, কনকেভ লেন্স। আর বায়োফোকাল লেন্স হচ্ছে জরা দৃষ্টি দোষ, বৃদ্ধদের হয় বেশি। 31, নিম্নলিখিত কোন পদার্থটি বর্তমানে রেফ্রিজারেটরের তরল শীতক রূপে ব্যবহার করা হয়? অ্যামোনিয়া ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস। নাইট্রোজেন, প্রকৃতিতে 78% নাইট্রোজেন পাওয়া যায়। 32 নম্বর, নিম্নলিখিত কোন বিষয়টির সঙ্গে রিও সম্মেলন যুক্ত জৈবিক বৈচিত্র্যের? 32-এর বি নম্বর। এবার হচ্ছে 33 থেকে 36। 33 নম্বর দেখো, কোন দিনটি জাতীয় গণিত হিসাবে পালিত হয়? 22শে ডিসেম্বর, রামানুজনের জন্মদিন উপলক্ষে 22শে ডিসেম্বর গণিত দিবস পালন করা হয়। 33-এর বি। 34 নম্বর, স্পেলিং এবং গ্রামার কমান্ড নিম্নলিখিত কোন মেনুতে থাকে? এটা আমারও ধারণা নেই কোথা থেকে কি কোশ্চিন বলেছে। টুল। কি বলেছে? টুল, এ নম্বর অ্যান্সার বলেছে। ফাইল, এডিট, আচ্ছা এটা কম্পিউটারের কোশ্চেন, তাই না? টুল। 35 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলাতে সর্বনিম্ন জনঘনত্ব পরিলক্ষিত হয়? পুরুলিয়া, ডি নম্বর অ্যান্সার, পুরুলিয়াতে। 36 নম্বর, রেন মিন বি নিম্নলিখিত কোন দেশের মুদ্রা? এটা চীনের মুদ্রা। চীনের মুদ্রা আরেকটা ইয়ান। এই উত্তরে চীন এবং ইয়ান, ওটাও চীনের। বাকি অপশনগুলো জাপানের হচ্ছে ইয়েন, ভিয়েতনামের হচ্ছে ডং, থাইল্যান্ডের হচ্ছে ভাট। 30 থেকে 40। 37 নম্বর, নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ডি নম্বর অ্যান্সার, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 38 নম্বর, সম্প্রতি কে ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসে জর্জ ডি অ্যাফেয়ার্স হিসাবে নিযুক্ত হয়েছেন? গীতিকা শ্রীবাস্তব, বি নম্বর অ্যান্সার, গীতিকা শ্রীবাস্তব। 39 নম্বর, এশিয়ান গেমস 2023-এ কোন শুটিং ইভেন্টে ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর, স্বপ্নীল সুরেশ কুশলে অখিল শিওরানের ভারতীয় পুরুষ দল স্বর্ণপদক অর্জন করেছে? 50 মিটার রাইফেল 3 পজিশন, সি নম্বর অ্যান্সার।
40 নম্বর, মিস ইউনিভার্স 2023-এর শিরোপা অর্জন করলেন সেওনিস পেলাসিয়স। এ নম্বর অ্যান্সার, সেওনিস পেলাসিয়স। এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু মনে রাখতে হবে, বাকি চেঞ্জও হতে পারে। পরীক্ষা হতে হতে দেখা গেলো এই বছর পার 24 পার 25 হাজির, বা পরীক্ষা হতে হতে চেঞ্জ হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স। জাস্ট একটু মনে রাখবে, ফলো করবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো এই হলো 1 থেকে 40 পর্যন্ত জিকে। আশা করি স্টুডেন্ট তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে 1 থেকে 40 পর্যন্ত বললাম, প্র্যাকটিস সেট 20, এইভাবে চলতে থাকবে ধীরে ধীরে। আরও অনেক সেট আছে, নতুন একটা সেট নিয়েছি লীলা রায়ের, ওটার থেকে শুরু করব। তো মনে রাখতে হবে পিএসসি ক্র্যাক করতে হবে, তার জন্য আমি সর্বদাই থাকবো তোমাদের সামনে, এইভাবে দিতে থাকবো। জয় হিন্দ।